গাজীপুর থেকে আটক সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। কমান্ড সেন্টার কাজ শুরু করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা। বিশেষ অভিযানের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মির্জা ফখরুল। কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে বিএনপি। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় রংপুরে প্রাণ গেল শিশু সাইমার। প্রেমিকের হাতে খুন হন দেলোয়ারও। জিজ্ঞাসাবাদে লোমহর্ষক তথ্য দিল আতিকুর। জুলাই আগস্টে গণহত্যার মামলায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল 5 দিনের রিমান্ডে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ। রোববার রাত 11টার দিকে শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। ভবনটির 4 তলার একটি ফ্ল্যাটে পাওয়া যায় সাবেক এমপি চয়ন ইসলামকে। ওই বাড়িতে পরিবারসহ 2 মাস ধরে অবস্থান করছিলেন তিনি। আটকের পর চয়নকে শ্রীপুর থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছে। আপনারা এখানে কতদিন যাবত অবস্থান করছেন? 2 মাস যাবত। এই বাড়ি কি আপনার কোনো আত্মীয় স্বজন? মানে কি হয় আপনার এই বাড়ি মালিক? কোনো সুযোগ নেই। এ বিষয়ে আরও তথ্য জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, এমপি চয়ন ইসলামকে এখন কোথায় নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কিছু কি জানতে পেরেছেন? দেবাশিস, এখন কিন্তু চয়ন ইসলামকে এখান থেকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো কিন্তু এই বাড়িতে আসলে অভিযান চালানো হচ্ছে। পুলিশ কিন্তু এখন অভিযান চালাচ্ছে। তার পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে চয়ন ইসলামের যে স্ত্রী জ্যোৎস্না খানম, ওনাকেও অ্যারেস্ট করেছে এবং যুবলীগ নেতা জাহাঙ্গীরকেও কিন্তু এই বাসা থেকে আসলে অ্যারেস্ট করা হয়েছে। 11টার সময় আসলে একটি সংবাদের ভিত্তিতে পুলিশ এবং সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু এই বাড়িতে এসে অভিযান চালান। সেই অভিযানে এই বাড়ির 4 তলা থেকে আসলে চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসলে তাকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর হচ্ছে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখান থেকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে আরেকজন যুবলীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে। এটা হচ্ছে যে এই বাড়িটা হচ্ছে যুবলীগ নেতা প্রয়াত মিলনের বাড়ি। সেই বাড়িতে আসলে তারা 2 মাস যাবত অবস্থান করছে বলে জানিয়েছেন চয়ন ইসলাম। এখন কিন্তু তার পাশাপাশি যদি বলি, চয়ন ইসলামের যে ডেবিট কার্ড এবং পাসপোর্ট এবং তার ছেলের পাসপোর্ট, এগুলো কিন্তু আসলে পুলিশ জব্দ করেছে। পাশাপাশি আরো অভিযান চলছে। আমরা এখানকার স্থানীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, তারাও অবস্থান করছেন। আসলে দীর্ঘদিন যাবত, দীর্ঘ 2 মাস যাবত আসলে এই যে চয়ন ইসলাম সেখানে অবস্থান করছে। আমরা এখানকার যে উপজেলা বিএনপির যে সাধারণ সম্পাদক আক্তারুর রহমান মাস্টার, ওনার সাথে আসলে কথা বলবো। ওনার বাড়ি আসলে এই ইউনিয়নে, আমরা একটু কথা বলবো ওনার সাথে। আসলে আপনারা এই যে উনি এতদিন যাবত এখানে অবস্থান করছেন, সেই সংবাদ আসলে আপনারা পেয়েছেন কিনা এবং কখন পেয়েছেন? পাওয়ার পর আসলে এখানে এসে আপনারা কি দেখলেন? আমরা এখানে চয়ন ইসলাম অবস্থান করতেছে, আমরা আদৌ জানি না। আমরা ওনাকে গ্রেপ্তারের 1 ঘন্টা আগে খোঁজখবর পেয়েছি এবং সাথে সাথে খোঁজখবর পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রশাসন এবং ছাত্র জনতা এবং বিএনপি নেতৃবৃন্দের সমন্বয়ে তাদেরকে আটক করতে পেরেছি এবং তাদেরকে আটক করে তাদের একটি পাসপোর্ট এবং বিভিন্ন
ক্রেডিট কার্ড সহ তাদেরকে জব্দ করেছে থানা পুলিশ। এজন্য আজকে যারা কর্তৃপক্ষ এই সুন্দর একটি উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে শুনছিলেন দেবাশিস, এই যে চয়ন ইসলাম সিরাজগঞ্জ 6 আসনের এমপি, তার বিরুদ্ধে আসলে শ্রীপুর থানায় এখনো কোনো মামলা নেই। তাকে অ্যারেস্ট করা হয়েছে, জিজ্ঞাসাবাদের পরে আসলে তার বিরুদ্ধে মামলা হবে। মামলা হওয়ার পর আসলে তাকে আদালতে প্রেরণ করা হবে, সেখানে কিন্তু তাকে রিমান্ডেও চাওয়া হবে। দেবাশিস। বাবু, ধন্যবাদ যুক্ত হবার জন্য। খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টে রাতে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার রাত 8:15টার দিকে শহরের কলাবাগান এলাকা থেকে মোহাম্মদ জীবনকে আটক করা হয়। জীবন সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও সদরের সবুজবাগ, কুমিল্লা টিলা, ন্যান্সি বাজার সহ বিভিন্ন স্থানে টহল দেয় আইন শৃঙ্খলা বাহিনী। কয়েকটি স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ কমান্ড সেন্টার সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যে কোনো দুর্যোগ সহ বড় ধরনের ইস্যুতে আলাদাভাবে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। কিন্তু সম্প্রতির প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন ইস্যুতে আইন শৃঙ্খলার অবনতির মুখে সকল সংস্থার প্রতিনিধিদের এক বৈঠকে একযোগে এক কমান্ডে কাজ করার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। দুদিন আগে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর ডেভিল হান্ট অপারেশনের নামে যৌথ বাহিনী, সেই কার্যক্রম চলার সময় থেকেই কাজ শুরুর ঘোষণা আসলো সেন্ট্রাল কমান্ডের। এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। কমান্ড সেক্টরের কাজ শুরু হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কুইক রেসপন্স করা যাবে বলে আশা করেন প্রেস সচিব। আর্ম ফোর্সেস ল এনফোর্সিং এর কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। দেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বিগত সরকারের সময়ের দুর্নীতির কারণে বহু বিদেশি বিনিয়োগ হারাতে হয়েছে বাংলাদেশকে। যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। এবং ইভেন কিহাকসন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। একই সাথে আসছে রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে কঠোর মনিটরিং টিমও কাজ করবে বলেও জানান শফিকুল আলম। আমরা মনে করি যদি সরবরাহ ঠিক থাকে এগুলো কোনো বিগ ইস্যু না। আমাদের আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরই গ্রেপ্তার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব বলেছেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, না হলে অতীতের সাথে পার্থক্য থাকবে না। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের নতুন করে সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত থেকে শুরু হয়েছে ফ্যাসিস্ট ও সহযোগীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারাই পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের ছাড় দেওয়া হবে না। অপারেশন অব্যাহত থাকবে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অপারেশনে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় এজন্য যৌথ বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো
আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। মানবাধিকার এবং পরিবেশ, মানবাধিকার কেন, এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। পুলিশের কেউ ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ করছে কিনা তা তদন্ত হচ্ছে। এরই মধ্যে 4 এসপি সহ 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সচিব জানান, সরকারের নজরদারিতে আছেন আরও অনেকে। যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন, না তো কিছু গ্রেপ্তার হলে জানা যাবে। স্বরাষ্ট্র সচিব বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে পরাজিত শক্তির চিহ্ন রাখা হয়নি। এক্ষেত্রে বাংলাদেশ অমানবিক না হলেও ছাড় পাবেন না দোসররা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যার জন্য দায়ী পতিত ফ্যাসিস্ট রেজিম। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে স্বাগত জানান। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই প্রস্তুত বিএনপি। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে 6 দিন পর বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভালো অভিজ্ঞতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব কথা বলেন ধানমন্ডি 32-এর বাড়িভাঙ্গা ও দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি নিয়ে। শেখ হাসিনার ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। পতিত ফ্যাসিস্ট রেজিমকেই চলমান অস্থিরতার জন্য দায়ী করেন মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে। স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে বিকেলে রাজধানী মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কার ও জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ভরাডুবির ভয়ে নির্বাচন নিয়ে অনেকের আগ্রহ কম। বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না। নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। যদি কালকেও নির্বাচন হয়, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আন্দোলন করতে হয়, বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা আন্দোলন, নির্বাচন দুটোই প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আছে। বিএনপির এই নেতা শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল পরামর্শ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন, আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন, হয়তো মনে করছেন না, এটা ভালো কাজ নয় যেটা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ক্রীড়া ও জনগণের মধ্যে সংযোগের মাধ্যমে উরুগুয়েকে সেতু বন্ধন তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো ইগুয়ানি সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেতু বন্ধন তৈরি হলে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়বে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত গোয়ানি প্রধান উপদেষ্টাকে জানান, উরুগুয়ে বাংলাদেশে উল, সয়াবিন এবং কৃষিজাত পণ্য সহ অন্যান্য দ্রব্য রপ্তানি করে। কৃষি উৎপাদন, সেমিকন্ডাক্টর, ড্রোন, স্যাটেলাইট এবং প্রযুক্তি স্থানান্তর সহ সম্ভাব্য সহযোগিতায় আগ্রহ জানান উরুগুয়ে রাষ্ট্রদূত। জুলাই বিপ্লবের শহীদদের মধ্যে কয়েকজনের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের
বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। একই সাথে শহীদ পরিবারের কাছে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডক্টর ইউনূস। মায়ের সাথে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই কাল হয় শিশু সাইমার। শেষ রক্ষা হয়নি মায়েরও। কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর খুন করে মেয়েটির মাকেও। এই ঘটনা রংপুরের পীরগঞ্জে অভিযুক্ত আতিকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেয়া তথ্যে মাসখানেক আগে হত্যা করা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নদী থেকে উদ্ধার করা হয়েছে শিশুটির মায়ের বিচ্ছিন্ন করে ফেলা মাথাও। রংপুরের পীরগঞ্জের চত্রাবাজার এলাকার একটি মরিচ ক্ষেত থেকে শুক্রবার মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিশ্চিত হওয়া যায় নিহতের নাম দেলোয়ারা। শুরু হয় তদন্ত। এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। পুলিশ জানায়, কয়েক মাস আগে যাত্রাদলের নাট্যকর্মী দেলোয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনে আতিকুর। তার সাথে ছিল 6 বছর বয়সী মেয়ে সাইমা। মায়ের সাথে আতিকুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুটি। পরে শিশু সাইমাকে হত্যা করে বাড়ির পাশে পুঁতে রাখে আতিকুর। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে শুক্রবার দেলোয়ারাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় বিচ্ছিন্ন মাথা। আতিকুরের দেয়া তথ্যানুযায়ী রোববার শিশুটির মরদেহ ও মায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। প্রচণ্ড মারধর করেছে। এক পর্যায়ে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায় এবং মারার পরে তাকে ঘরে রেখে দিয়েছিল। তো রাত যখন হয় গভীর, সে এক ফাঁকে বাচ্চাটাকে তার বাড়ির পাশেই বাচ্চাটাকে একদম ছোট একটা গর্ত করে সেখানে তাকে রেখে দেয়। পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি এবং বুঝতে পারলাম যে আসলে হয়তোবা তাদের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা কোন্দল ছিল। আতিকুর এলাকায় জুয়ারি হিসেবে পরিচিত। ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পুড়িয়ে দেয়া হয় আতিকুরের বাড়ি। নির্যাতনকারী, নিপীড়নকারী কোনো ব্যক্তির সমাজে স্থান নাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার হওয়া উচিত। কারণ এরকম হত্যাকাণ্ড যেন আর জীবনে কোথাও না ঘটে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশ সুপার। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তকটা উদ্ধার করতে পারি। অফিসার ইনচার্জ নিজেই মামলাটি তদন্ত করতেছে আর আমাদের সার্কেল এসপি উনি তদারকি করতেছে। দেলোয়ারার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। যাত্রাপালায় ঝিনুকমালা নামে পরিচিত ছিলেন তিনি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য অনাকাঙ্ক্ষিত। সাবেক প্রধানমন্ত্রী ভারতের অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না, এমনটাই জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা জড়িয়ে পড়ার ঘটনায় দালালরা সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। আরও জানান, 11 থেকে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটে যোগ দিতে দুবাই যাবেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। গেল 6 মাসে কিছুই হয়নি তা সঠিক নয়। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় আছে। দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিক ফোরাম আয়োজিত মিট দ্য প্রেসে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, উন্নয়ন সহযোগীরা মোটামুটি সন্তুষ্ট, তাদের সহায়তা কাজে লাগবে। তিনি বলেন, এই সরকার সবকিছু করতে পারবে না, বড় বড় সংস্কারও করা যাবে না, তবে পদচিহ্ন রেখে যাবে। পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, দক্ষ কর্মী বিদেশে পাঠাতে গুরুত্ব দিচ্ছে সরকার। রেমিটেন্স কিন্তু নেট ফরেন এক্সচেঞ্জ যেটা আর্ন করি, রেমিটেন্সে
তাদের কাছে আমার অনুরোধ, আমরা করছি, ব্যর্থতা আছে, কিন্তু একটু লোকজনকে একটা স্টান্স দেবেন যে ওনারা চেষ্টা করছে যতটুকু, এবং উই ওয়ান্ট টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা সব কিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, ব্যাংকিং আইন টাইন চেঞ্জ করা, এগুলো তো আমি বলছি করবো এখন, কিন্তু ফুটপ্রিন্টটা মানে অ্যাটলিস্ট আমরা যেটা করছি লোকজন কনভিন্স, এটা যেন ওরা কন্টিনিউ করে। কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে নয়, নিরপেক্ষ থাকবে কমিশন, এমনটাই জানিয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, অন্যথায় আগের অবস্থায় ফিরে যাবে, যা প্রভাব ফেলবে নির্বাচনে। নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অব ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাংবাদিক হোসেন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মতদ্বৈততা থাকবে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে চলতে হবে। অনুষ্ঠানে সিইসি বলেন, কোনো রাজনীতিতে না জড়িয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় ইসি, তবে কমিশনের ওপর থেকে রাজনৈতিক প্রভাব বন্ধ করা না গেলে হতে পারে অতীতের মতোই নির্বাচন, এই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা কত আছে বলেন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে মানসম্মত রিপোর্টিং এর ওপর গুরুত্ব দেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম। আমরা সবাই আসলে মানুষের কথা বলি, বাংলাদেশের মানুষের কথা বিশেষত। সো ওই মানুষটা কি চাই সেটা যদি রিপোর্টে না থাকে, ওই মানুষটা কিভাবে চাই সেটা যদি না থাকে, তাহলে এত কাজ এত আয়োজন করে লাভ নাই। সেটা ইসির ক্ষেত্রেও তাই। নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কার পান সাংবাদিক মাহমুদুল হাসান পারভেজ, সাইদুর রহমান এবং মেহেদি হাসান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মৌলিক কিছু সংস্কার না করে ভোটের আয়োজন করলে নির্বাচনকে গণহত্যা করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো বিশৃঙ্খল পরিস্থিতিকে সমর্থন করে না। রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত যখন সঠিক হবে তখন আইন শৃঙ্খলা সহ সব পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি। এছাড়া প্রকৃত ডেভিলদের ধরা গেলে অপারেশন ডেভিল হান্টে দেশের জনগণের সমর্থন থাকবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। বিগত সরকারের সময় মেগা প্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে। সেই টাকায় বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। মৌলভীবাজারে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় রিজভী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইফুর রহমান। ফাইনাল খেলায় হবিগঞ্জ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বালাগঞ্জ টিম। বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন রুহুল কবির রিজভী। কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে বিকেলে সংঘর্ষ হয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। ঘটনায় আহত হয়েছে অন্তত 5 জন। এদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের কারণে মিরপুর রোডে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ইট পাটকেল নিক্ষেপের কারণে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও সংঘর্ষ থামাতে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি দুই কলেজের প্রশাসনের কাউকেও। কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। তারই চূড়ান্ত রূপ দেখা গেল রোববার বিকেলে। মিরপুর রোডে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। চলে ইট পাটকেল নিক্ষেপ। আইডিয়ালের শিক্ষার্থীরা এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেয়।
কলেজ ফটকে ভাঙচুর চালায়। সিটি কলেজের শিক্ষার্থীরাও ভেতর থেকে ইট আর পানি ছিটিয়ে প্রতিরোধ করে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে তাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্থা করেছে সিটির শিক্ষার্থীরা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তারা। উল্টো আইডিয়ালের বিরুদ্ধেই তাদের ক্যাম্পাসে হামলা চালানোর দাবি করেছে সিটি। এইখানে আটকাইবো, আটকাই মারবো, তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো। এক্সাম নিতে আসার সময় সেম ঘটনা সায়েন্স ল্যাবে আমাদের ছোট ভাইদেরকে মারা হয়েছে। ধানমন্ডি 27-এ মারছে, আর তারপর এইখানে হ্যাপি নিচে মারছে আর কি সিটি কলেজের ছেলেরা, আমাদের ফার্স্ট ইয়ার ছেলেদেরকে। এর জবাবেই এই ঝামেলা সৃষ্টি আর কি। মারামারির মধ্যে মানে ছুরি দিয়ে আপনার বুক থেকে এই পর্যন্ত ফাড় দিছে। ফাড় দিয়ে আমাদের আইডিয়াল কলেজ একজন ঢাকা মেডিকেলে এখন ভর্তি। এই জন্য আমরা আমাদের পোলাপান সামলাতে পারতেছি না। পোলাপানের মাথা গরম, কি আমরা হাত দিয়ে বাঁশ দিয়ে মারামারি করছি, তোমরা কেন ছুরি ইউজ করবা? তোমরা কি স্টুডেন্ট না? সংঘর্ষস্থলে অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনীর, তবে তাদের কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পুলিশ বলছে, কয়েকদিন ধরে উত্তেজনার প্রেক্ষিতে দুই কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা নেয়নি। অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে ইনফর্ম করেছি, তাদেরকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য বলেছি। এখন এই ক্ষেত্রে হয়তো তারা যেই উদ্যোগ গ্রহণ করার কথা বা যেভাবে যতটুকু তাদের উদ্যোগী হওয়ার কথা, তারা হয়তো উদ্যোগী হয় নাই, না হওয়ার কারণে স্টুডেন্টরাও তাদের উপরে ভরসা করতে না পেরে এখানে রাস্তায় চলে আসছে। সংঘর্ষের কারণে যান চলাচল ব্যাহত হয় মিরপুর রোডে। অফিস ফেরত যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আসলে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি দুপক্ষ। গোলাগুলিতে আতঙ্ক ছড়ায় এলাকায়, একজন গুলিবিদ্ধ সহ আহত হন 5 জন। এদিকে ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে ছাত্রদলের দুপক্ষে। এতে আহত হন অন্তত 10 জন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এর জের ধরে রোববার দুপুরে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় প্রকাশ্যে গুলি ছুটতে দেখা যায় কয়েকজনকে। পুলিশ জানায়, এস সুহি নামের ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রনি ভূঁইয়া ও শরীফ চৌধুরীর মধ্যে বিরোধ চলছে। দুপক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কারখানা থেকে রনির লোকজন ঝুট বের করতে গেলে বাধা দেয় শরীফের লোকজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 5 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই যে দুই পাশ দিয়ে মার্কেট, দোকানপাট, এই দোকানপাটের মানুষের উপরে অত্যাচার, টাকা পয়সা লয়ে আমরা চিন্তাই করে লয়ে জায়গা সারাদিন বেচছে, যা আছে টাকা পয়সা লয়ে গেছে গা। তারপরে মনে করেন 2টা 3টা 4টা লোকের গুলি করছে। এদিকে ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। স্থানীয়রা জানায়, শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা ছাত্রদলের সহসভাপতি জামশেদুর রহমান ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপ। এর জের ধরে বাধে সংঘর্ষ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নোয়াখালীতে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কবিরহাটে ছবির পাইক গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন জহিরুদ্দিন বেচুকে পিটিয়ে জখম করে স্থানীয়রা। পরে গাছের সাথে বেঁধে রাখা হয় তাকে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেন নিহত জহিরের মা। অজ্ঞাত আসামি করা হয় আরও 20 জন থেকে 25 জনকে। পরে অভিযানে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সকালে উপজেলার দয়ারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান মিঠুর বিরুদ্ধে আওয়ামী লীগকে সংগঠিত করা ও ইউপি কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক সহ নানা অভিযোগ এনে সকাল 11টার দিকে দয়ারামপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। পরে তারা ইউনিয়ন পরিষদে গিয়ে মিঠুর খোঁজ করতে থাকে। তাকে না পেয়ে তার নেমপ্লেট ও চেয়ার টেবিল ভাঙচুর করে কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।
10 দিনের ব্যবধানে কুড়িগ্রামের চিলমারীর রাজীবপুরের নৌপথে আবার ডাকাতির ঘটনা ঘটেছে। দুপুরে চিলমারী উপজেলার করাই বরিশাল খেয়াঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে। এর আগে গত 29 জানুয়ারি করাই বরিশাল এলাকায় যাত্রীবাহী নৌকায় এবং গত 21 ডিসেম্বর চিলমারীর অষ্টমীর চর ইউনিয়নের 200 বিঘার চরের কাছে ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাজীবপুর থেকে চিলমারী নৌ বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌকায় ব্যবসায়ীরা গরু নিয়ে করাই বরিশাল খেয়াঘাটের কাছে পৌঁছালে ডাকাতরা তাদের উপর হামলা করে। এ সময় তারা অন্য একটি যাত্রীবাহী নৌকায় সাঁতরে উঠলে সশস্ত্র ডাকাতরা সেখানেও আক্রমণ করে। এ সময় গুলি করে নগদ অর্থ কেড়ে নেয় ডাকাতরা। ঘটনাস্থলের কাছাকাছি 3 জন পুলিশ সদস্য থাকলেও তারা এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন নৌকার যাত্রীরা। পরে ডাকাতরা পালিয়ে গেলে 3 পুলিশ সদস্যকে আটক করে বিক্ষুব্ধ জনতা। পরে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাহেদ খানের নেতৃত্বে একটি টিম তাদের উদ্ধার করে। শিল্পের নতুন দিগন্ত উন্মোচনে নতুন উদ্যমে শিল্পের যাত্রা শিরোনামে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 2A এই আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এমিরেটাস অধ্যাপক নজরুল ইসলাম। আয়োজকরা জানান, প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, তাইওয়ান, ইতালি, তুরস্ক এবং কানাডা সহ 60টি দেশের প্রায় 100 জন খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের চিত্রকর্ম স্থান পেয়েছে। সেখানে পেইন্টিং, প্রিন্ট মেকিং, ক্যালিগ্রাফি, রিক্সা পেইন্টিং, মিনিয়েচার আর্ট এবং ভাস্কর্য এর নানা শিল্পকর্ম তুলে প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। তারুণের উৎসব 2025 উপলক্ষে লেবাননে প্রবাসী তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয় এই সভায়। এতে সভাপতিত্ব করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় দেশটিতে অবস্থানরত প্রবাসী তরুণদের মাঝে উদ্যোক্তা মনোভাব বাড়ানো সহ ব্যবসা বান্ধব দিক নির্দেশনা দেওয়া হয়। আলোচনায় ব্যবসার বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন উপস্থিত প্রবাসী ব্যবসায়ীরা। বিপরীতে সকল জটিলতা দূর করার আশ্বাস দেন বাংলাদেশ দূতাবাস। নানা অপরাধের অভিযোগে বিভিন্ন সময়ে আটক হওয়া 23 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একই দিন কালো তালিকাভুক্ত করে প্রত্যাবাসন করা হয় আরও 255 বন্দীকে। এর আগে দেশগুলোর দূতাবাসের মাধ্যমে তাদের নাগরিকত্ব যাচাই করা হয়। পরে আকাশ ও স্থলপথে নিজ খরচে ফেরত পাঠানো হয় তাদের। ফেরত পাঠানো বন্দীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, কলম্বিয়া এবং সিঙ্গাপুরের নাগরিক। চলতি মাসের মধ্যে বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। সকালে পৃথক 4টি আবেদনের শুনানি শেষে এই তথ্য দেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিন জুলাই গণহত্যার পৃথক 3 মামলায় 2 পুলিশ সদস্য সহ নতুনভাবে 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছোড়া আলোচিত APBN সদস্য সুজনের আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন দমাতে হাসিনা সরকার যখন মারমুখী, তখন প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের আকুতি আর পুলিশের নৃশংসতার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হৃদয় বিদারক এই ঘটনা কাঁদিয়েছিল পুরো দেশকে। এ ঘটনায় গ্রেফতার SI চঞ্চল চন্দ্র সরকারের পর আরও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহাখালী উত্তরার পৃথক 2 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আরও 5 জনের বিরুদ্ধে। রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এ নিয়ে 18 মামলায় 115 জনের বিরুদ্ধে জারি করা হলো পরোয়ানা, গ্রেফতার 35। শুনানি শেষে এসব তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আমরা
গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। পৃথক আবেদনে চানখারপুল এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো আলোচিত এপিবিএন সদস্য সুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও পল্টন মডেল থানার হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি AKM শহীদুল্লাহকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে CMM আদালত এই আদেশ দেন। এদিকে সিলেট ও বাগেরহাটের সাবেক 2 SP আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই আগস্ট গণহত্যার মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উত্তাল জুলাই। ওই মাসের 22 তারিখ রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন গুলশান কমার্স কলেজের ছাত্র ফাহিম হোসেন জুবায়ের। পুলিশের গুলিতে গুরুতর আহত ফাহিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গুলশান থানায় হত্যা চেষ্টা মামলা করেন ফাহিমের বাবা। মামলায় গুলি করার অন্যতম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে। শনিবার রাজশাহীর সারদা থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয় তাকে। রোববার বিকালে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড দেন বিচারক। প্রায় 2000-এর উপরে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যার নীল নকশা এবং তাদের এই যে ষড়যন্ত্র এবং সাধারণ পুলিশকে দিয়ে গুলি করানো এবং মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার যে প্রচেষ্টা, এগুলি সব কিছুর মধ্যেই এই মোল্লা নজরুল ইসলাম জড়িত। একই দিন আদালতে তোলা হয় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে। রাজধানীর পল্টন মডেল থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকেও 5 দিনের রিমান্ড দেন আদালত। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও এদিন কারাগারে পাঠানো হয়েছে সিলেট ও বাগেরহাটের সাবেক 2 SP আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।